নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। গতকালকে আমরা ব্যাকরণের একাধিক প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজকেও আমরা এমন কয়েকটি শব্দ নিয়ে কথা বলবো যে শব্দগুলো খুবই প্রয়োজনীয়, ব্যবহারও করি প্রচুর, কিন্তু ভুল ব্যবহার হয়। এটি এটি আসলে খুবই লজ্জাকর। মানে শব্দ যখন ভুল ব্যবহৃত হয়, মানে এটি এটি একটি বড় ধরনের দুঃখ যে বাংলা বলতে গিয়ে আমরা শব্দ ভুল করে থাকি, শব্দ প্রয়োগে ভুল করে থাকি, অর্থ না বুঝে ব্যবহার করে একটা বিশ্রী রকমের অর্থ দাঁড় করি। এটির থেকে আসলে আমাদের একটু সতর্ক হওয়া উচিত। তো সবগুলো তো আর একদিনে আলাপ করা সম্ভব না, কথা বলাও সম্ভব না সবগুলো বিষয় নিয়ে। আমি আজকে প্রয়োজনীয় দুটি শব্দ নিয়ে কথা বলবো এবং আরও কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে চলে যাই। প্রথমেই যে শব্দটি, আর সবচেয়ে আরেকটি দুঃখের কথা, এই শব্দটি বিভিন্ন স্কুল কলেজে এই শব্দটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। সরকারি অফিস আদালত, বিভিন্ন রকম অফিস আদালতে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে নোটিশ দেওয়ার ক্ষেত্রে। যেখানে নোটিশ দেওয়া হয়, নোটিশ দেওয়ার ক্ষেত্রে শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। শব্দটি কি? শব্দটি হচ্ছে এতদ দ্বারা। এতদ দ্বারা সেখানে কিন্তু যেটি লেখা হয়, খুব খেয়াল করে দেখো, এত দ্বারা, এতদ দ্বারা জানানো যাচ্ছে যে, এতদ দ্বারা, এতদ দ্বারা জানানো যাচ্ছে যে। আমরা কিন্তু এটা আসলে ব্যবহার করছি একটি মাত্র উদ্দেশ্যকে সামনে রেখে। এর দ্বারা, এই শব্দটির দ্বারা বোঝাতে চাচ্ছি, এর দ্বারা জানানো যাচ্ছে যে, এটার দ্বারা জানানো যাচ্ছে যে, ইহার দ্বারা জানানো যাচ্ছে যে। আমরা এটা বুঝাতে আমরা লিখে ফেলছি এতদ দ্বারা জানানো যাচ্ছে যে। কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে, এটা যদি আমরা সন্ধি করি তাহলে দাঁড়ায় এত দ্বারা, এর দ্বারা, এতদ দ্বারা, এর দ্বারা, এতদ দ্বারা। এত মানে কি? এত। আর এত শব্দের অর্থটা কি? এই এত শব্দের অর্থটা হচ্ছে অতিরিক্ত। অতিরিক্ত আর কি? বিশাল। আরো কি হতে পারে? বেশি পরিমাণ। বেশি পরিমাণ। তাহলে আমরা এত দ্বারা লিখলাম, এত দ্বারাতে এখানে এসে এত, এত দ্বারা, দ্বারা হচ্ছে এত। এত শব্দের অর্থ কি? এত শব্দের অর্থ হলো অতিরিক্ত, বিশাল, বেশি পরিমাণ। এত শব্দের অর্থ এত আম, এত কথা, এত টাকা। তার মানে কি? বেশি পরিমাণ, বিশাল অর্থে, বেশি পরিমাণ অর্থে, অতিরিক্ত অর্থে এত। তাহলে যদি এই এত শব্দের অর্থ হয় অতিরিক্ত, তাহলে এখানে কি দাঁড়ালো কথাটা? অতিরিক্ত দ্বারা জানানো যাচ্ছে যে, অথবা বিশাল দ্বারা জানানো যাচ্ছে যে, অথবা বেশি পরিমাণ জানানো যাচ্ছে যে। আসলে কি এটাকে আমরা বোঝাতে চাচ্ছি? এটা তো নিশ্চয়ই বোঝাতে চাচ্ছি না। আমরা বোঝাতে চাচ্ছিলাম কি? আমরা বোঝাতে চাচ্ছিলাম এর দ্বারা জানানো যাচ্ছে যে, অথবা এটার দ্বারা জানানো যাচ্ছে যে, অথবা ইহার দ্বারা জানানো যাচ্ছে যে। কিন্তু সেটা প্রকাশ করতে গিয়ে আমরা এমন একটা ভুল করে ফেলছি, ভুল করে বসছি, ভুল করছি। সেটি কি?
যার অর্থ দাঁড়াচ্ছে অতিরিক্ত দ্বারা জানানো যাচ্ছে যে, বিশাল দ্বারা জানানো যাচ্ছে যে, বেশি পরিমাণ দ্বারা জানানো যাচ্ছে যে। এটা শুধু ভুল না, রীতিমতো একটা হাস্যকর বিষয়, রীতিমতো একটা হাস্যকর বিষয়। তাহলে আমরা এখানে কি করব, কিভাবে লিখব, কি শব্দটা লিখব, যে শব্দটা লিখলে আমরা সঠিকভাবে এর দ্বারা, এটার দ্বারা বা ইহার দ্বারা বোঝাতে পারবো। এটার ব্যাকরণ একটা সমাধান দিচ্ছে, ব্যাকরণ একটা সমাধান দিচ্ছে এটার দ্বারা, এর দ্বারা, এর 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 শব্দটা হচ্ছে, এর হচ্ছে এতৎ। এটি এর 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 তৎসম শব্দ, এর সংস্কৃত শব্দ হচ্ছে এতৎ। তাহলে এর দ্বারা যদি আমরা বুঝাই, তাহলে এতৎ দ্বারা, এতৎ দ্বারা, এর মানে এতৎ, এর শব্দের মানে কি, এর মানে হচ্ছে এটার, ইহার, এর মানেটাই হচ্ছে এতৎ, এর অর্থটা হচ্ছে এতৎ। তাহলে এতৎ দ্বারা, তাহলে এর দ্বারা, এতৎ দ্বারা। অতএব এখানে সঠিকভাবে যেটি আসে সেটি কি, এ ত দ দ এটি, এতৎ দ্বারা, এতৎ দ্বারা। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি দাঁড়ায়, এতৎ এ ত দ, এতৎ দ্বারা, এতৎ দ্বারা। এটা আমরা ভেঙেও লিখতে পারি, ভেঙেও লিখতে পারি অথবা একত্রে লিখতে পারি। যার দ্বারা সঠিকভাবে বোঝাবে, এর দ্বারা জানানো যাচ্ছে যে, এটার দ্বারা জানানো যাচ্ছে যে, ইহার দ্বারা জানানো যাচ্ছে যে। তাহলে আমরা ওই এতৎ দ্বারা, ওই শব্দটি এতৎ দ্বারা, এত এতৎ দ্বারা, এটি না লিখে, এটি ভুল, এটি ভুল, এটি ভুল, এটির পরিবর্তে আমরা এখন কি লিখবো, সঠিক কোনটি, ব্যাকরণ কোনটিকে সমর্থন দিচ্ছে, কোনটির পক্ষে সমর্থন দিচ্ছে, কোনটিকে সঠিক বলছে, সেটি হচ্ছে এ ত দ, এতৎ দ্বারা। আবার এটাকে যদি আমরা সন্ধি করে লিখি তাহলে দাঁড়ায় এ ত দ দ ব, এতৎ দ্বারা, এটি এতৎ দ্বারা। তাহলে আমরা কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেলাম, যে আমরা এতদিন যা লিখছিলাম, যা দেখছিলাম, তা কিন্তু ব্যাকরণগত দিক থেকে সম্পূর্ণ ভুল, এবং শুধু ভুল না, রীতিমতো হাস্যকর। যে আমাদের মানে আমরা যারা শিক্ষা নিয়ে কথা বলি, আমরা যারা শিক্ষা দান করি, আমাদের হাতেই যদি এরকম ভুল হয়ে যায় তাহলে তো এখানে তো প্রশ্নের তো একাধিক প্রশ্ন তো আসতে পারে, অনেক রকম প্রশ্ন তো এটাকে ঘিরে আসতে পারে, যে প্রশ্নগুলোর কিন্তু সঠিক উত্তর দেওয়া খুব কষ্ট। অতএব আমরা বিষয়টি সংশোধনের চেষ্টা করব, অর্থাৎ আমরা এত দ্বারা না লিখে এখন এই ভুলটি না করে এখন থেকে আমরা লিখব এত দ্বারা, এত দ্বারা। বানানটি হচ্ছে, আমি আরেকবার স্ক্রিনে পরিষ্কার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, বানানটি হচ্ছে এতৎ, এটি। এটি যদি আমরা না লিখতে পারি তাহলে আমরা একটু পৃথক করে লিখব এতৎ দ্বারা, তাও হবে এতৎ দ্বারা, যার অর্থ হচ্ছে এর দ্বারা জানানো যাচ্ছে যে, এটার দ্বারা জানানো যাচ্ছে যে, অথবা ইহার দ্বারা জানানো যাচ্ছে যে। কিন্তু যদি আমরা এতৎ দ্বারা লিখি, যেটা আমরা লিখে আসতেছি, ভুলটা লিখে আসতেছি, যার অর্থ দ্বারায়, যার অর্থ দ্বারায় অতিরিক্ত দ্বারা জানানো যাচ্ছে যে, বিশাল দ্বারা জানানো যাচ্ছে যে, বেশি পরিমাণ জানানো যাচ্ছে যে, বেশি বেশি পরিমাণ দ্বারা জানানো যাচ্ছে যে। কাজে ওই ভুলটি যাতে আমাদের আর না হয়, আমাদের সতর্ক থাকতে হবে। ধন্যবাদ। আমরা এবার দ্বিতীয় একটি শব্দে চলে যাব, দ্বিতীয় একটি শব্দে চলে যাব, যেটি লিখতে যদি আমরা সামান্যতম ভুল করে ফেলি, যেটি লিখতে যদি আমরা সামান্যতম ভুল করে ফেলি তাহলে বড় রকমের একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে, বাস্তব জীবনে তৈরি হয়ে যেতে পারে। এবং এটি এটি নিয়ে আমরা দেখি, শব্দটা দেখি, যেমন বানানটা হচ্ছে ব ধু, এটির উচ্চারণটা আংশিক এরকম, উপরে একটা একটু একটু অনুনাসিক, মধু, বধু,
বধূ, আর ধয় রস্যকার বধূ। এটি এটিও এটি লেখি, এটি যদি আমরা ভুল করে লিখি তাহলে এটির অর্থ দাঁড়ায় একটি, আর যদি বলি বধূ তাহলে এটির অর্থ দাঁড়ায় আরেকটি। এখন আমরা কোন সময় কোন শব্দটি প্রয়োগ করব এইটি হচ্ছে আমাদের এখন এখন বিচার্য বিষয়। তাহলে আমরা কোন সময় কোন শব্দটি ব্যবহার করব এটি আমাদের এখান থেকে নির্বাচন করে নিতে হবে, বুঝে নিতে হবে। এখানে বধূ শব্দের অর্থ হচ্ছে প্রেমিকা, বধূ শব্দের অর্থ হচ্ছে প্রেমিকা, অথবা বন্ধু বন্ধু বান্ধবী, বান্ধবী, বান্ধবী অথবা প্রেমিকা এই অর্থে আসে হচ্ছে বধূ রস্যকার দিলে চন্দ্র। আর এই বধূ হচ্ছে পত্নী, পত্নী অথবা স্ত্রী, স্ত্রী। তাহলে দুটির কিন্তু সম্পূর্ণ ভিন্ন অর্থ, সম্পূর্ণভাবে ভিন্ন অর্থ। এখন বধূকে যদি আমরা বধূ বধূ পত্নী বুঝাতে যদি আমরা বানানটা লিখে ফেলি ব চন্দ্রবিন্দু ব চন্দ্রবিন্দু ধরে শিকারে দু, তাহলে পত্নী কিন্তু বোঝানো হবে না, বোঝানো হবে বান্ধবী, তিনি চটে যেতে পারেন। আবার প্রেমিকা বা বান্ধবী তাকে যদি বধূ লিখে ফেলি সে কিন্তু একটা একটা সে পরিস্থিতিতে কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কারণ বিয়েটি হচ্ছে সামাজিকভাবে স্বীকৃত একটি অনুষ্ঠান, বিয়ে না হওয়ার আগ পর্যন্ত কিন্তু কাউকে বধূ মানে পত্নী অথবা স্ত্রী বলা যায় না। তাহলে এই যে দুটি বানান, এই দুটি বানানের মধ্যে কিন্তু একটা বিশাল তফাৎ রয়ে গেছে এবং একটা ঝুঁকিপূর্ণ তফাৎ রয়ে গেছে। একটির ক্ষেত্রে যদি আর একটি এসে যায় তাহলে কিন্তু বড় রকমের একটা সমস্যা সৃষ্টি হতে পারে। আমি একটা কবিতার লাইন এখানে দিয়ে দিচ্ছি, কবিতার লাইন এখানে দিয়ে দিচ্ছি যেটি নাকি মনে রাখার জন্যে এটি বধূ, একটি বিখ্যাত একটি কবিতার লাইন। কি বলে, বধূ আমার, বধূ আমার, বধূ হলো এক জনমের প্রেমে। বধূ আমার, বধূ হলো এক জনমের প্রেমে ডট ডট। এটি একটি বিখ্যাত কবিতার লাইন, এটি বানানটি মনে রাখার জন্য। তাহলে এই বধূ হচ্ছে বান্ধবী আর এই বধূ হচ্ছে পত্নী। বান্ধবী আমার পত্নী হলো, বান্ধবী আমার স্ত্রী হলো এক জনমের প্রেমে। তাহলে বধূ আমার, বধূ হলো এক জনমের প্রেমে। অতএব বানানটির দিকে আমাদের কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং কোনো ক্রমেই কিন্তু এটি ভুল করা যাবে না, এবং ভুল হলে ভয়াবহ একটা ঝক্কি ঝামেলার সৃষ্টি হতে পারে, বড় রকমের একটা সমস্যা সৃষ্টি হতে পারে। অতএব এই দিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আর এখন আমরা বেশ কিছু শব্দ, বেশ কিছু শব্দ যে শব্দগুলো আমরা সবসময় লিখে থাকি কিন্তু সেইগুলো কিন্তু মানে ভুল, ভুল মানে বড় রকমের ভুল হয়ে যায়। লেখার সময় আমরা বিষয়গুলো ভাবি না, চিন্তা করি না, লিখে ফেলি, শুনেই লিখি আর না বুঝেই লিখি, লিখে ফেলি, সেক্ষেত্রে কিন্তু বড় রকমের ভুল হয়। এই ভুলগুলো এড়ানোর জন্য এগুলো একটু সতর্কতার সাথে চয়ন করলেই হয়ে যায়, শব্দ চয়নের ক্ষেত্রে একটু সতর্কতা থাকলেই হয়ে যায়। শব্দগুলো কি, শব্দগুলো যেমন যেমন আরক্তিম আমরা লিখি, আমরা লিখি কি আরক্তিম, আরক্তিম। এখন আরক্তিম এখানে কি আরক্ত, আরক্ত আরক্তিম তার মানে কি রক্তবর্ণ। তাহলে আরক্তিম এখানে, এখানে এই শব্দটা আমরা লিখি কিন্তু এই শব্দটা কিন্তু ব্যাকরণিক দিক থেকে অশুদ্ধ। এখানে আমাকে কি লিখতে হবে, ব্যাকরণ কি বলছে, ব্যাকরণ বলছে লিখতে হবে আরক্ত, আরক্ত অথবা রক্তিম, আরক্ত অথবা রক্তিম। আরক্তি কিন্তু ব্যাকরণগত দিক থেকে শুদ্ধ নয়। আরক্তিম এখানে লিখতে হবে আরক্ত অথবা রক্তিম,
কোনো ক্রমে আরক্তিম শব্দটা আসতে পারে না। তা আসবে কি আরক্ত অথবা রক্তিম। আমরা দ্বিতীয় শব্দটিতে চলে যাই। যেমন আমরা প্রায় লিখি বিবিধ, বিবিধ প্রকার, বিবিধ প্রকার। এটি কিন্তু ব্যাকরণ শুদ্ধ বলছে না। শুদ্ধটা কি, যে কোনো আপনাকে যে কোনো যে কোনো যে কোনো তোমাকে একটি একটি শব্দ নিতে হবে এখান থেকে, অর্থাৎ লিখতে হবে বিবিধ, বিবিধ। কোনো ক্রমেই প্রকার আর এর সাথে আসবে না। বিবিধ, বিবিধ প্রকার নয়, লিখতে হবে বিবিধ। বিবিধ প্রকার, বিবিধ প্রকার ফল রয়েছে, এটি না বলে বলতে হবে বিবিধ ফল রয়েছে, বিবিধ ফল রয়েছে। বিবিধ প্রকার, প্রকার শব্দটা দিলেই সেটি ব্যাকরণ অশুদ্ধ বলছে, বিবিধ বলতে হবে। অথবা নানা রকমের, নানা প্রকার, এই বিবিধ প্রকার, তার মানে একটি শব্দ শুধু বলতে হবে, সেটি হলো বিবিধ। আমরা আরেকটি চলে যাই শব্দে, যেমন মাধুর্যতা, মাধুর্যতা বলে ফেলি, লিখে ফেলি, কিন্তু আসলে এটি শব্দ ব্যাকরণ বলছে না, মাধুর্যতা লেখা যাবে না, লিখতে হবে মাধুর্য, মাধুর্য। তাহলে সঠিক শব্দটি হবে মাধুর্য। দ্বিতীয়টি আরেকটি কি, যেমন আমরা প্রায় বলে থাকি দৈন্যতা, দৈন্যতা, এটি ব্যাকরণ বলছে অশুদ্ধ। তাহলে এটি শুদ্ধ কি হবে, শুদ্ধটা হবে দুটি শব্দ দিয়ে এটি প্রকাশ করা যাবে। একটি হচ্ছে দৈন্য অথবা দীনতা, দৈন্য অথবা দীনতা। কখনো কিন্তু দৈন্যতা শব্দটা আসবে না, দৈন্যতা ব্যাকরণ শুদ্ধ বলছে না। শুদ্ধ বলছে কাকে, কোন শব্দটিকে, দৈন্য বলতে হবে হবে অথবা দীনতা বলতে হবে, কখনো কিন্তু দৈন্যতা আসবে না। আরেকটি শব্দ যেটি আমরা সব সময় ব্যবহার করে থাকি, একদম ভুলে ভরা, সৌজন্যতা, সৌজন্যতা। আসলে এটি ভুল, এটির সঠিক ব্যাকরণ সিদ্ধ যে শব্দটি সেটি হচ্ছে সৌজন্য, সৌজন্য। কখনো বলা যাবে না সৌজন্যতা, তার সৌজন্যতা নেই, সৌজন্যতা শব্দটি নেই, সৌজন্য বোধ নেই, এটি বলা যেতে পারে, সৌজন্য বোধ নেই, সৌজন্যমূলক ধারণা নেই, ইত্যাদি ইত্যাদি। সৌজন্য, সৌজন্যতা ব্যাকরণ শুদ্ধ বলছে না, বলছে সৌজন্য। কি আরেকটা কি, দারিদ্রতা, দারিদ্রতা, এটি বড় রকমের একটি ভুল। ব্যাকরণ এটাকে সিদ্ধ শুদ্ধ বলছে না, ব্যাকরণ বলছে কি দারিদ্র, এবং বানানটি হচ্ছে এইটে, দারিদ্র, দারিদ্রতা নয়, দারিদ্র। আরেকটি শব্দ কি, সক্ষতা, সক্ষতা, এটি বলে থাকি, কিন্তু এটির ব্যাকরণ কি বলছে না, সক্ষতা বলা যাবে না, বলতে হবে সক্ষ, সক্ষ, সক্ষ। তার মানে কি বন্ধুত্ব, সক্ষ। আর কি কার্পণ্যতা, কার্পণ্যতা, কার্পণ্যতা মানে কৃপণতা, এটিকে কি লিখতে হবে, কার্পণ্য, কার্পণ্য। এরকম অনেক শব্দ আমাদের ব্যাকরণে আছে, এবং প্রয়োগের ক্ষেত্রে আমরা এগুলো বরাবরই ভুল করে আসছি। যাতে আমাদের সতর্ক থাকতে হবে শব্দ চয়নের ক্ষেত্রে, প্রায়োগিক দিকটা ভাবতে হবে, প্রায়োগিক দিকটা ভেবে চিনতে তারপরে আমাদের শব্দগুলো চয়ন করতে হবে, যাতে বড় রকমের কোনো ভুল না হয়। তবে আগেই বলছি আমি যে এগুলো কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবেই এই ভুলগুলো আমরা করে আসছি, করে থাকি, যাতে না হয়, ভুলগুলো যাতে না হয় তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যেমন আরেকটি ভুল, এটি সহজে বোঝা যাবে, যেমন অশ্রু, অশ্রু জল, আমরা কিন্তু এটি বলে থাকি অশ্রু জল, কিন্তু এখানে কিন্তু ব্যাকরণ পরিষ্কার করে দিচ্ছে যে অশ্রু মানেই তো হচ্ছে জল, অশ্রু শব্দের অর্থই তো হচ্ছে জল, আর জল মানে কি, জল, অশ্রু জল, অশ্রু মানেই তো জল, তাহলে চোখের জল, আর এই জল তো জলই। তাহলে এখানে একটি প্রয়োগ করতে বলছে ব্যাকরণ, হয় অশ্রু ব্যবহার করতে হবে, অশ্রু ব্যবহার করতে হবে, কখনো অশ্রু ব্যবহার করতে হবে, অথবা জল ব্যবহার করতে হবে, অশ্রু ব্যবহার করতে হবে অথবা জল ব্যবহার করতে হবে, কিন্তু কখনো একসাথে অশ্রু জল বলা যাবে না। এখন এখানে প্রশ্ন আসতে পারে
যে কোনো কবিতার লাইনে অশ্রুজল থাকতেই পারে একত্রে, কিন্তু সেটা হচ্ছে কবির প্রয়োগের দক্ষতা, সেটি তার প্রায়োগিক দক্ষতা। ওই ওই হিসেব করে কিন্তু আমাদের গদ্যে এটি প্রয়োগ করা যাবে না। অর্থাৎ অশ্রুজল না বলে হয় অশ্রু বলতে হবে, না হয় জল বলতে হবে। আরেকটা আছে, আরেকটি শব্দ খুব প্রচলিত শব্দ যেটি বলে থাকি আমরা, যেমন সময় কাল। সময় কাল বলে থাকি। আচ্ছা দেখো তো, সময় শব্দের অর্থই তো হচ্ছে কাল, কাল শব্দের অর্থই তো হচ্ছে সময়। কাল সময়, সময় ও কাল, সময় কাল দুটির কিন্তু একই অর্থ। তাহলে সময় কাল দুটি কেন একসাথে হবে? এটি ব্যাকরণ বলছেন না, শুধু সময় বলতে হবে, কাল নয়। আর যদি কাল বলো তাহলে সময় না, যে কোনো একটি বলতে হবে। এটি 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 আরেকটা আছে, এটি আরেকটি আছে, যেমন এটি খুব খুব বড় বড় অনুষ্ঠানে আমরা এই শব্দটি বলতে শুনি, এবং খুব একটু জোরে সরেই, একটু একটু গাম্ভীর্যতার সাথেই বলা বলা হয়। সেটি কি? সুস্বাগত। সুস্বাগত। ব্যাকরণ বলছে এটি ভুল শব্দ, এটির প্রায়োগিক ভুল। কারণ সুস্বাগত মানেই কি হচ্ছে সুযোগ আগত, সুযোগ আগত, সেটি কি? স্বাগত। তাহলে সেখানে তো সু দেওয়ার কোনো প্রশ্ন আসে না। অর্থাৎ স্বাগত বললেই কিন্তু স্বাগত, স্বাগত বললেই সু এসে যায়। তাহলে এটি আমরা সুস্বাগত না বলে আমরা যদি সরাসরি বলি স্বাগত, শুধু বলি স্বাগত, তাহলে কিন্তু সু এসে যায়, এবং সুস্বাগত বলার কিন্তু আর দরকার হয় না। ব্যাকরণ বলছে সুস্বাগত ভুল। ব্যাকরণ কি বলছে? কোনটি সিদ্ধ? সেটি হচ্ছে স্বাগত, স্বাগত, সুস্বাগত নয়। আরেকটি বিষয় দেখে দিই, এটি এটি আমরা কথায় কথায় ভুলই করে থাকি, অনেকবার বলার পরেও, বুঝার পরেও বিষয়টি ভুল হয়ে যায়। শুধুমাত্র, কেবলমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এটি, এগুলো কিন্তু আমরা প্রায় ভুল করে থাকি। আসলে একটু চিন্তা করলেই কিন্তু এটা আমরা সবাই জানিও, যে শুধু মানেই তো হচ্ছে মাত্র, মাত্র মানেই তো হচ্ছে শুধু, আবার কেবল মাত্রই, কেবল মানেই তো হচ্ছে মাত্র, মাত্র মানেই তো হচ্ছে কেবল। তাহলে আমাকে একটি বলতে হবে, হয় কেবল বলতে হবে, না হয় মাত্র বলতে হবে, হয় শুধু বলতে হবে, না হয় মাত্র বলতে হবে। শুধুমাত্র এক শব্দ নয়, কেবলমাত্র এক শব্দ নয়। এটি এটি ভাবে বলা যাবে না, কেবলমাত্র বলা যাবে না, বলতে হবে কেবল, বলতে হবে মাত্র, বলতে হবে শুধু। এটা একত্রে বলা যাবে না, ব্যাকরণ এটাকে বলছে সম্পূর্ণভাবে অশুদ্ধ। সুতরাং আমাদেরকে যেটি শুদ্ধ সেটি বলতে হবে। এটি আমাদের সবারই জানা আছে, কিন্তু জানা থাকার পরেও এটি আমরা বরাবরই ভুল করে থাকি। যেটি যেটি মানে এটির মূল কারণ হচ্ছে অসতর্ক অবস্থা। অসতর্ক অবস্থার কারণে আমরা এই ভুলটা করে থাকি। আমাদের কিন্তু এটা জানা আছে, সবারই এটা জানা আছে, তারপরে এটি ভুল। শুধুমাত্র বলি কেন? শুধু বললেই তো বিষয়টি হয়ে যায়, মাত্র বললেই তো ব্যাপারটি হয়ে যায়। কেবলমাত্র বলি কেন? কেবলমাত্র না, শুধু কেবল বললেই তো হয়ে যায়, তারপরেও আমরা ওর সাথে কেবলমাত্র যোগ করে কেবলমাত্র বলে গাম্ভীর্যতা প্রকাশের চেষ্টা করি, কিন্তু আসলে তা না। এটি 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 বিষয়টি খেয়াল রাখতে হবে, আরেকটু সতর্ক হয়ে, আরেকটু সতর্ক হয়ে উচ্চারণটা করতে হবে। এবারে আরেকটি জিনিস সর্বশেষ, সেটি হচ্ছে আয়ত্তাধীন। এটি এক শব্দটাও আমরা প্রয়োগ করে থাকি, আয়ত্তাধীন। এখন এখানে দুটি শব্দ কিন্তু আছে, একটি হচ্ছে আয়ত্ত, আরেকটা হচ্ছে অধীন। আয়ত্ত এবং অধীন মিলে শব্দটি কিন্তু হয়েছে আয়ত্তাধীন। তাহলে আয়ত্ত মানেই তো হচ্ছে অধীন, আর অধীন মানেই তো হচ্ছে আয়ত্ত। তাহলে এখানে তো একটি 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 শব্দ ব্যবহার করলেই তো হয়ে যায়, অথবা দুটি আমি আলাদা আলাদা ভাগ করব, আলাদা আলাদা ব্যবহার করব। একটি আমি ব্যবহার করব হয় আয়ত্ত নতুবা অধীন, দুটি ব্যবহার করব, কিন্তু একত্রে ব্যবহার করবো। আয়ত্তাধীন এটি আমি বলবো না, বলবো কি আয়ত্ত অথবা অধীন। হয় অধীন বলবো, না হয় আয়ত্ত বলবো, কিন্তু আয়ত্তাধীন দুটি শব্দ কিন্তু একই অর্থ, অতএব একত্রে এটি বলা যাবে না। এরকম আরো অনেক 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 শব্দ রয়ে গেছে, যেগুলো আমরা প্রায়গুলোরই কিন্তু অর্থ আমরা জানি, অর্থ বুঝি, কিন্তু ওই যেটি আমি আগেই বললাম, একটু মানে অসতর্ক অবস্থায় থাকার কারণে, বিষয়গুলো ভালো করে চিন্তা ভাবনা করার কারণে আমরা ভুল উচ্চারণ করে থাকি, ভুল বলে থাকি, ভুল লিখে থাকি। এটি আমাদের শুধুমাত্র সতর্কতার অভাব। আমরা যদি একটু সতর্ক হয়ে শব্দগুলো চয়ন করি, লেখি, বলি,
তাহলেই কিন্তু ব্যাকরণ আমাদেরকে শুদ্ধ বলে ঘোষণা দেয়। আর যখনই নাকি আমরা একটু অসতর্ক হয়ে পড়ি, কেবল মাত্র বলে ফেলি, আয়ত্তা ধীন বলে ফেলি, বধূ বধূ বোঝাতে গিয়ে বধূ বলি, বধূকে বধূ বলি, ও এত 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 দ্বারাকে এত দ্বারাকে এত দ্বারাকে এত দ্বারা বলি, এরকম যে ভুলগুলা করি আমরা, এটা যাতে না হয়, এতে কিন্তু আমাদের বাংলাকে আসলে অবমাননা করা হয়। এটার মানে হচ্ছে বাংলাকে অবমাননা করা হয়। সবশেষ একটা কথা বলেই যাই, বলা উচিতই, বলা দরকার, সেটি হচ্ছে বাংলা নিয়ে তো অবহেলা করাটা ঠিক না। আর বাংলা নিয়ে কিন্তু অনেকেই কথাটা বলে, আরে হলেই হলো, বোঝা গেলেই হলো। না, এই কথাটা বলে তো মাতৃভাষাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। যা সঠিক তাই বলতে হবে। আপনি কি কোনো ভদ্রলোককে যদি আমি প্রশ্ন করি যে কোনো ইংরেজি ভুল করে কি আপনি বলতে পারবেন যে হলেই হলো, একটা হলেই হলো, বোঝা গেলেই হলো? এটা কিন্তু আপনি বলতে পারবেন না। ওই ভদ্রলোককে আমি বলতেই পারি। তাহলে যদি তাকে আমি ইংরেজির ক্ষেত্রে এটা বলি, তাহলে বাংলার ক্ষেত্রে আমি তাকে কেন এটি বলতে পারবো না যে না, হলেই হলো এটি বলা যাবে না, যা সঠিক তাই বলতে হবে। এবং অন্যান্য ভাষার সেম নিজের মাতৃভাষা, নিজের বাংলা ভাষাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছ, আত্মস্থ করতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। ভুল করবে না, বুঝে শুনে চেষ্টা করবে, এবং প্রচুর পড়বে। আমি কিন্তু সব ক্লাসের পরেই একটি কথা বলে যাই, সেটি হলো যে পড়ার কোনো বিকল্প নেই। যত তুমি পড়বে তত তুমি জানবে, যত তুমি পড়বে তত তোমার জ্ঞান বাড়বে, যত তুমি পড়বে তত তোমার জ্ঞান আরো পরিশীলিত হবে, মার্জিত হবে এবং শানিত হবে। অতএব বই পড়ো, বই পড়ো, বই পড়ো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো।